দিদি, তোমার হাতে সত্যিই জাদু আছে গো। তোমার হাতে বানানো আচার খেতে যে এত মজা হয়েছে, আমি তো একটার পর একটা খেয়েই ফেলেছি। ধন্যবাদ নিতা। আমি যদি জানতাম আমার হাতের আচার তোর এত পছন্দ হবে, তাহলে আরো অনেকগুলো বানিয়ে রাখতাম। আচ্ছা দিদি, তোমার কি আমার উপর খুব অভিমান? এ আবার কেমন কথা? তোর উপর আমার অভিমান হবে কেন? না গো দিদি, আমি তো তোমাকে ঠিক করে কোনো কাজে সাহায্য করতে পারছি না, তাই আমার মনে হলো তুমি হয়তো আমার উপরে অভিমান করে আছো। না রে ছোট, তুই হলি আমাদের বাড়ির নতুন বউ। নতুন বউকে দিয়ে আমি কি কাজ করাবো? না, জানো, আজ পাশের বাড়ির ঠাকুমা এসে শাশুড়ি মাকে বলছিল আমি নাকি ঘরের কোনো কাজ করি না, সব কাজে তোমার ওপরে চাপিয়ে দিই। কিন্তু আমি তো তোমাকে কাজে সাহায্য করতে গেলে তুমি আমাকে কোনো কাজই করতে দাও না। শোন বোকামে, ওরা আমাদের গুরুজন, কত কি বলবে, তুই ওদের কথায় কান দিস না তো। কিন্তু দিদি, আমি চাই তুমি আমাকে ঘরের সকল কাজ শিখিয়ে দাও। অবশ্যই দেব, তুই আমার ছোট বোনের মতোই। আর কটা দিন যা, আস্তে আস্তে সব কাজ শিখিয়ে দেব, তোকে অত চিন্তা করতে হবে না। সত্যি দিদি, তুমি অনেক ভালো গো। কি গো, কখন আসলে? এখনো হাত মুখ না ধুয়ে শুয়ে আছো দেখছি। যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও। কেন গো, কি হয়েছে তোমার? ডাক্তারবাবু কি বলেছে? তিনি বলেছেন আমার যক্ষা ধরা পড়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না গিন্নি। এসব অলক্ষণে কথা বলো না তো। ভালোভাবে সঠিক চিকিৎসা নিলে তুমি সুস্থ হয়ে যাবে। ভালো চিকিৎসা নিতে হলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তোমাকে অত কথা চিন্তা করতে হবে না। আমি আমাদের 2 ছেলে আছে, আমরা কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেব। কিভাবে ব্যবস্থা করবে? বড় ছেলে যা আয় করে সংসারে খরচ হয়ে যায়, আর তোমার ছোট ছেলে তো অকর্ম, ওর থেকে আবার কি আশা করছো? অমন করে বলো না তো, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হবে। আচ্ছা শোনো শোনো, বড় ছেলে তো দপ্তরে চাকরি করে, সে না হয় কোনো না কোনোভাবে তার সংসার চালিয়ে নিয়ে যাবে, কিন্তু তোমার ছোট ছেলে কি করবে? তাই আমি ভেবেছি আমার ছোট্ট দোকানের দায়িত্ব তাকে বুঝিয়ে দেব। তুমি চুপ করো। এখনই তোমাকে সবকিছু বুঝিয়ে দিতে হবে না, তোমার কিচ্ছু হবে না। উপরওয়ালা আমাদের সাথে আছেন। আজকে বহুদিন পর গ্রামে যাচ্ছি, মনটা বেশ ভালোই লাগছে, কি বলিস পরশ? ভালো লাগছে বটে, কিন্তু চিন্তা হচ্ছে বাড়ি ফেরবার পর আবার বাবার কটু কথা সহ্য করতে হবে। কি আর করবি, আমরা যাই করি কিছুতেই বাবার মন পাই না। অন্যের সন্তানের জন্য বাবার টান থাকলেও নিজের সন্তানের জন্য নেই। আচ্ছা দাদা, আমরা যদি শহরে না গিয়ে গ্রামের মধ্যেই কোনো কিছু করি, তাহলে হয়তো বাবার আমাদের জন্য মায়া হবে। হ্যাঁ, এইখানে আমাদের করবার মতো এমন কোনো কাজ নেই। শহরেই শান্তিতে আছি, কাজ না করলেও কেউ দেখছে না। আমার কাছে একটা বুদ্ধি আছে, একবার যদি সেটা কাজে লাগানো যায়, তাহলে আমাদের আর শহরে যেতে হবে না। কি এমন বুদ্ধি বলতো দেখি? আরে বাবার বন্ধু টিকালালের কথা মনে আছে? তার একটা দোকান আছে, মানে যেটা বেচা কেনা ভালোই হয়। আমরা যদি কোনোভাবে বুঝিয়ে এই দোকানটা নিজের নামে করে নিতে পারি, তাহলে আমাদেরকে গ্রাম থেকে আর বারবার শহরে যেতে হবে না। বুদ্ধিটা কিন্তু মন্দ না, কিন্তু বাবাকে রাজি করানো অতটা সহজ হবে না। টিকালাল বা ওনার অনেক কাছের বন্ধু, আমার মনে হয় না সে রাজি হবে। আরে দাদা, চিন্তা করো না, বাবাকে আমরা রাজি করিয়ে নেব, তুমি শুধু সাথে থেকো। আরে দাদা, তোমাকে বলেছিলাম এই গরুর গাড়িতে না উঠে বাসে উঠবার জন্য, তাহলে এতক্ষণ আমরা বাড়ি পৌঁছে যেতাম। তোকে বলে লাভ নেই, তুই টাকার মূল্য যদি বুঝতিস তাহলে কথা বলতিস না। তোমাকে কিছু বললেই তুমি বাবার মতো টাকার মূল্য বুঝি নাই কথা বলতে থাকো। যাও, তোমাকে আর কিছু বলবো না, যাও তো। আরে বাবা, রাগ করিস না। দেখ, আমরা যদি এখন বাসে উঠতাম, বাস আমাদের বাড়ি থেকে অনেক দূরত্বে নামিয়ে দিত, তারপর সেখান থেকে আমাদেরকে আবার গরুর গাড়িতে উঠতে হতো। তাই একেবারেই গরুর গাড়িতে উঠে গিয়েছি, যেটা আমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। এভাবে টাকাও বাঁচলো, কষ্টও কম হলো। তা অবশ্য ঠিক,
কিন্তু দেখো এই গরুর গাড়ি যেভাবে চলছে, গরুর জায়গায় যদি তুমি আমাকে বেঁধে দিতে তাহলে আমি 1 ঘন্টার পথ মানে আধ ঘন্টায় পার করে দিতাম। তুই তো গরুই, গরুকে বাবা বিয়ে দিয়েছে, এখন ঠিক করে মাথায় বুদ্ধিটাও আসে না, কি যে করবি জীবনে। এই যে তুমিও ঠিক বাবার মতো একটু হাসি খুশি থাকতে গেলেই এমন কিছু বলবে যে কারণে আমার হাসি মুখটা চুপসে যায়। এবার একটু বুদ্ধি কাটিয়ে চল, বাবার সাথে কথা হয়েছে, বাবা বলেছে তোকে দোকানের দায়িত্ব বুঝিয়ে দেবেন, শুধু তুই ঠিকঠাক মতো দোকান পরিচালনা করতে পারলি হলো। তা তা তো ঠিক আছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো আমি আমার এই ছোট্ট মানে মাথার দোকানে এত বড় দায়িত্ব নেব কিভাবে? আরে আমার আদরের ছোট ভাই, তোকেও তো চিন্তা করতে হবে না, বাবা আছেন তো, বাবা তোকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবে, তুই শুধু মন দিয়ে বাবার কথা শুনবি আর মেনে চললেই হবে। বাবার অনুপস্থিতিতে তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমি আছি। মজা করে বলছি, বাবা বুঝিয়ে দিলে আমি ঠিক বুঝে নেব, আর যদি না হয় তুমি তো আছো। কি খবর তোমাদের? শহরে কাজের অবস্থা কেমন? ঠিকঠাক কাজ চলছে তো নাকি? হ্যাঁ বাবা, কাজ ঠিকঠাক করছি, কিন্তু শহরে কাজ পাওয়াটা কঠিন, যোগ্যতা না থাকলে ভালো কাজ পাওয়া যায় না। তোমাদেরকে তো বলেছিলাম সময় থাকতে পড়াশোনাটা করো, কিন্তু তোমরা দুজন তো আমার কোনো কথাই শোনো না। এখন এসে আবার আমাকে বলছো যোগ্যতার অভাবে কাজ খুঁজে পাচ্ছ না, লজ্জা করে না? এই লোক কখনোই আমাদেরকে অপমান করা ছাড়া ভালো কথা বলেনি। হ্যাঁ বাবা, ঠিকই বলছেন, সময় থাকতে আমাদের বোঝা উচিত ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। এখন যখন ভালো কোনো কাজ পাচ্ছি না, এখন পস্তাচ্ছি, কি আর করবার। আরে দাদা, এসব কথা বাদ দাও, তুমি কি বলতে চাইছো বাবাকে সেটা খুলে বলো আগে। কি এমন কথা বলতে চাচ্ছ দুজন মিলে শুনি? আসলে বাবা, চিন্তা করছি এবার আর শহরে যাব না, গ্রামের মধ্যেই কিছু একটা করব। যদি আপনি সাথে থেকে মানে আমাদের কিছু একটা সাহায্য করেন তাহলে। কি ব্যাপারে সাহায্য চাইছে খুলে বলো, যদি সাহায্য করবার মতো হয় অবশ্যই সাহায্য করব। মানে বাবা, ওই যে তোমার বন্ধু টিকালাল না, ওনার যারা দোকান আছে, আমরা চাই 2 ভাই মিলে দোকানটা কিনতে। তুমি যদি ওনাকে বুঝিয়ে দোকানখানা আমাদের দিয়ে দিতে তাহলে ভালো হতো। এত বড় সাহস তোমাদের কে দিল? তোমরা ভালো করেই জানো টিকালালের আর্থিক সমস্যার কথা, এটা জানবার পরেও কোন মুখে কথা বলো? তাহলে তুমিই বলো আমরা কি করব, আর তো কিছু দেখি না। তোমরা কি ভেবেছ শহরে গিয়ে তোমরা কি করো তা আমি জানি না? সব খবরই আমার কাছে আসে, কাজ না করে দিনের পর দিন 2 ভাই মদ খেয়ে পড়ে থাকো, তা সবই আমি জানি, কিন্তু কিছু বলি না। এ কি করলি রে পরশ? আমি তো কথা বলছিলাম, তুই এত বড় ভুল কি করে করলি? যে লোক তার ছেলেদের কথা ভাবে না, সেই লোকের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। যা করেছি বেশ করেছি। হায় হায় হায়, কে করলো এই কাজ? কি এমন দোষ ছিল আমার বন্ধুর, কে এত বড় ক্ষতি করলো? ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি নিজেকে সামলাও, তোমার নিজের শরীর ভালো নেই, তুমি এভাবে ভেঙে পড়লে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, তোমার কিছু হলে আমাদের কি হবে? ও আমার ছোটবেলার বন্ধু ছিল, আমরা দুজন একসাথে বড় হয়েছি, এক থালাতে খেয়েছি, ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি কি করে নিজেকে শান্ত রাখবো? কাকুমশাই খুন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সুকেশ আর পরশকে তো দেখতে পেলাম না, ওরা কি এখনো শোনেনি? ওনার বাড়িতে লোক কোথায়? পরিবারে কি কেউ ছিল না, নাকি উনি একাই থাকতেন? দারোগামশাই, ওনার 2 ছেলে আছে, কিন্তু এসে পর্যন্ত তাদের একবারও দেখিনি, মনে হয় শহরে চলে গিয়েছেন, এখনো তারা খবর পায়নি। শহরে গিয়েছে নাকি বাবাকে খুন করে পালিয়েছে? ছোট, আমি ভাত বসিয়ে দিয়েছি, তুই কষ্ট করে আমাকে পেঁয়াজগুলো কেটে দে, তারপর আমি তোকে কিভাবে সবজি রান্নার জন্য তরকারি কাটতে হয় তা দেখিয়ে দেব। ঠিক আছে দিদি, আমি এখনই তোমাকে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, তারপর তুমি তরকারি কাটা দেখিয়ে দিও। ছোট, তুই কি তোর বাবার বাড়িতে কখনো কোনো কাজ করেছিস? আসলে দিদি, বাবার বাড়িতে তেমন কোনো কাজই করিনি, কারণ মা কখনোই করতে দেননি। কেউ যখন আমাকে কাজ করতে বলতো, মা তখন বলতো আমি যদি সব শিখিয়ে পাঠাই শ্বশুর বাড়িতে গিয়ে কি শিখবে।
আমার মাও একই কথা বলতেন। যখন আমি বিয়ে করে এসেছি তখন শাশুড়ি মা আমাকে নিজে হাতে আস্তে আস্তে সব কাজ শিখিয়ে দিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। শাশুড়ি মা তোমাকে শিখিয়েছে? সত্যি বলছো? হ্যাঁ, উনি শিখিয়েছেন। কখনো আমাকে কারো কাছে ছোট করেননি। কেউ যদি কিছু বলতো উনি তার প্রতিবাদ করতেন। কিন্তু ওনাকে তো দেখে মনে হয় না যে উনি এত শান্ত স্বভাবের মানুষ। এখন তো মায়ের বয়স হয়েছে, তাই একটু খিটখিটে মেজাজের হয়ে থাকে। উনি অনেক ভালো মনের মানুষ। বুঝতে পেরেছি দিদি। সে যাই হোক, আমি তো শ্বশুর বাড়িতে এসে বড় বোনের মতো তোমাকে পেয়ে আমি খুশি। হয়েছে হয়েছে, খুব পাকনা পাকনা কথা বলছিস। এখন চল কাজে হাত বাড়াই, না হয় দুপুরের খাবার পরিবেশন করতে দেরি হয়ে যাবে। তখন শাশুড়ি মা আবার রাগ করবেন। ও তেমন দেরি হবে না। তুমি এখন আমাকে বলো, বিয়ের আগে তুমি কেমন ছিলে? এই যে দেখছি আমার ছেলের দুই বউর মধ্যে খুব ভালো ভাব, এমনটা হলে তো চলবে না। ওদের মধ্যে যদি এত ভাব হয়, ওরা কিছুদিন পরে আমার আদেশ আর মানবে না। যে করেই হোক তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে হবে, যাতে তারা দুজন দুজনকে সহ্য করতে না পারে। এই শুনেছ বদ্দা, কালকে রাতে পুলিশ এই সুকেশ আর পরশকে আটক করেছে। তারা নাকি লুকিয়ে লুকিয়ে বাড়িতে এসেছিল। কি বলছিস রে? আমি তো এমন কিছু শুনিনি। হ্যাঁ গো দাদা, আমি যখন এইদিকে আসছিলাম তখন গ্রামের লোকে বলা কওয়া করছিল। তাদেরকে ধরবার পর তারা নাকি সত্যিটা পুলিশের কাছে স্বীকার করেছে। তারাই তাদের বাবাকে খুন করে পালিয়েছে। সত্যি কখনো বেশি দিন গোপন থাকে না, একদিন না একদিন ঠিক বের হয়ে আসে। আর খুনি যতই চালাক হোক, যতই বুদ্ধি আটুক, আত্মগোপন করুক আর যাই করুক, একদিন ঠিকই ধরা পড়বে। ঠিকই বলেছ, কিন্তু কথা হলো তারা এই কাজ কেন করলো? তা তো তারাই ভালো করে জানবে। কিন্তু কাকামশাই তো খুব ভালো মানুষ ছিলেন, এবং মারা যাওয়ার কিছুদিন আগে উনি বাবার সাথে কথা বলতে বাড়ি এসেছিলেন। বাবার দোকানের পাশেই ওই দুই ভাইয়ের জন্য একটা দোকান দিতে চেয়েছিলেন, কিন্তু কি যে হলো। আচ্ছা বাদ দাও, আমাদের কি সময় হলে সব জানতে পারবো। কি গো ছোট বউ, তোমার তো দেখি আমার সাথে কথা বলার সময়টুকু নেই, কিন্তু সারাদিন নিজের জায়ের সাথে কি যেন আলাপ করো। না মা, এমন কিছু না। দিদি তো আমার বড় বোনের মতো, তাই যখন কাজ করি তার ফাঁকে ফাঁকে ওনার সাথে গল্প করি। তুমি তো ওনাকে দিদি মনে করো, কিন্তু উনি তো তোমাকে নিজের আপন মনে করেন না। এমন কথা কেন বলছেন মা? দিদি আমাকে খুব ভালোবাসে। হয়েছে, এমন দেখানো আদর দেখে খুশি হওয়ার কিছু নেই। তুমি তো জানো না, ও মনে মনে তোমাকে হিংসে করে, তোমার পিছে তোমার নামে বদনাম রটিয়ে বেড়ায়। হ্যাঁ মানে মা, দিদি তো এমন দেখে মনে হয়নি। ওর ভোলা ভালা চেহারা দেখে কেউ বুঝবে না। এই তো তোমাদের বিয়ের আগের কথা, তোমাকে 5 ভরি গয়না দেব বলেছি বলে সে কি মহাকাণ্ড করেছে। আমার ছেলের কাছে আমার নামে কান পড়া দিয়েছে। কিন্তু দিদি আমার সাথে এমন কেন করবে? এখনো বোঝনি কেন করবে? সে তোমাকে হিংসে করে, কারণ তার বিয়েতে তাকে অত বেশি গয়না দেওয়া হয়নি। আর তোমার বাবাও দোকানের দায়িত্ব ছোট ছেলেকে বুঝিয়ে দিয়েছে, তাই দেখে তার আরও বেশি হিংসে বেড়েছে। ভালোই ঝামেলা লাগিয়েছি। এখন দেখি কিভাবে তোমাদের মধ্যে এত ভাব থাকে। কিরে, দিনকাল কেমন যাচ্ছে? তো সবকিছু ঠিক আছে তো? আর বলো না দাদা, আজকে পর্যন্ত তো ভালোই যাচ্ছিল, কিন্তু বাবা বলেছে কাল থেকে দোকানে বসতে। এই শুনে আমার ভয়ে কলিজা শুকিয়ে গেল। এই যে দেখছি ভূতের মুখে রাম নাম রে। তুই ভয় পাচ্ছিস, এ কথাও আমাকে বিশ্বাস করতে হবে। যে ছেলে পুরো গ্রামে ঘুরে ঘুরে মানুষের মানে গাছের আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল, পেয়ারা গাছের পেয়ারা চুরি করে খেয়েছে, সে নাকি আবার ভয় পাচ্ছে। তখন তো ছোট ছিলাম, তখন আর এত ভয় কাজ করেনি। কেন যে বড় হলাম, সেই ছোটবেলার দিনগুলো ভালো ছিল বুঝলে। এটা প্রকৃতির নিয়ম রে, আমরা চাইলে এটা বদলাতে পারবো না। দেখ জীবনের কি পরিণতি। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বড় হতে চাইতাম, আর এখন আমরা বড় হয়ে আবার শৈশবে ফিরে যেতে চাই। মনে আছে দাদা, ছোটবেলায় যখন কাউকে মানে চরকিতে ধান ভাঙাতে দেখতাম, তখন মনে হতো তাদের মতো যদি আমরাও একই কাজ করতে পারতাম। হ্যাঁ, তখন কিন্তু আমরা আমাদের জীবনের আসল মানে বুঝিনি। তাদের যে কষ্ট হচ্ছে সেটা দেখে আমরা ভাবতাম তারা আনন্দ করছে। যত বয়স বাড়ছে তার সাথে শৈশবে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা ততই বেড়ে চলেছে।
হয়েছে হয়েছে, আর শৈশবের কথা বলে এখন আর কোনো লাভ নেই। চলো চলো, বরং ঘরে ফিরে যাই। ওগো গিন্নি, শুনছো? কোথায় গেলে? আর এদিকে আসো আমার কাছে, শরীরটা ভাল লাগছে না গো। কি গো, তোমার হঠাৎ কি হলো? এমন অস্থির অস্থির করছো কেন? কেমন লাগছে আমাকে বলো। তুমি ছেলেদেরকে ডাকো আর বলো আমাকে হাসপাতালে নিয়ে যেতে। আমি আর পাচ্ছি না, প্রচুর যন্ত্রণা হচ্ছে। হায় হায়, আমার তো সর্বনাশ হয়ে গেল। তোর বাবার কিছু হলে আমার কি হবে? আমি কি করে বাঁচবো? মা, একটু শান্ত হও, এমন কিচ্ছুই হবে না। বাবা ঠিকই আমাদের মাঝে ফিরে আসবে। তুমি অযথা এত কান্নাকাটি করো না তো। তোমাকে এই অবস্থায় দেখলে বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। কি করে কান্না না করে থাকি? ওনার অবস্থা তো তেমন ভালো না। উপরওয়ালা না করুক, আজ যদি ওনার কিছু হয়ে যায় আমিও মরে যাব। আচ্ছা আচ্ছা, তুমি চুপ করো, ডাক্তারবাবু আসুক, উনি কি বলেন দেখি। ডাক্তারবাবু, আমার স্বামীকে বাঁচান। যত টাকা লাগে আমরা তার ব্যবস্থা করব। আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। আমাকে ক্ষমা করবেন, আপনাদের হাসপাতালে আসতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা ওনাকে নিয়ে আসবার পথেই উনি মারা গেছেন আর কি। উপরওয়ালা কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আমি এখন কি করে বাঁচব? উনি কেন আমার বুক খালি করে চলে গেলেন? হে উপরওয়ালা, তুমি এত নির্মম আমার সাথে কেন হলে? বাবা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে এখন আমাদের কি হবে? আমাদের কে দেখে রাখবে? তুমি ছাড়া তো আমরা অসহায় বাবা। শান্ত হও, শান্ত হও। তোমরা দুজন এভাবে ভেঙে পড়লে তো চলবে না। ওপরওয়ালা যাকে নেওয়া নিয়ে গেছে তাকে তো আর ফেরত দেবে না। কান্না না করে বাবার জন্য প্রার্থনা করো, যাতে ওনার আত্মা শান্তি পায়। কি করছি নিজেই দেখো, জিজ্ঞেস করার কি আছে? এভাবে বলছিস কেন? তুই তো আগে কখনো এভাবে কথা বলতিস না। তখন তো তোমার সত্যিটা জানতাম না। যদি জানতাম তাহলে কখনোই এভাবে কথা বলতাম না। কিসের সত্যি? কোন সত্যির কথা বলছিস তুই ছোট? আমি তো এমন কিছুই জানি না। আর শুনেছি তুই নাকি বলেছিস আমাদের সাথে এ বাড়িতে আর থাকবি না। তাই ভাবলাম তোকে এসে জিজ্ঞেস করি। যেমন বলেছ, মনে হয় যে তুমি কিছুই জানো না। তোমার মতো দুরূপী মানুষ আমি জীবনে কখনো দেখিনি। আর আমি কোনায় থাকবো কি থাকবো না সেটা আমার স্বামীর আর আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুমি কেন কথা বলছো? আচ্ছা ছোট, কি হয়েছে একটু বলবি তো? অনেকদিন ধরেই দেখছি তুই যেন কেমন আমার সাথে কষা করে কথা বলছিস। আমি ভাবলাম হয়তো কোনো কারণে তোর মন খারাপ, কিন্তু তুই যে আমার ওপর এত অভিমান করে আছিস আমি বুঝতে পারিনি। তোমার মতো মানুষের সাথে আবার কিসের অভিমান? যার পিছনে বদনাম করে বেড়ানোর স্বভাব, ছি! তুমি এরকম বের হবে আমি কখনো বুঝতে পারিনি। মুখ সামলে কথা বল ছোট। অনেকক্ষণ ধরে তোর আজে বাজে কথা সহ্য করছি। আমি কিছুই বলছি না বলে এই না যে আমি কিছু বলবো না তা নয়। তুমি আবার কি বলবে? থাকো তো মানুষের সংসারে সমস্যা তৈরি করার জন্য। অনেক হয়েছে ছোট। তোকে নিজের ছোট বোনের মতো আদর করি বলে এতক্ষণ তোর সব কথা শুনেছি, কিন্তু তুই তোর সীমা ছাড়িয়ে গেছিস। তোমার এত বড় সাহস, তুমি আমায় চড় মারলে? আমার বাবা মাও কখনো আমার গায়ে হাত তোলেনি। আজ লক্ষণকে বাড়ি ফিরতে দাও। এই বাড়িতে আমি আর থাকবো না। হ্যাঁ হ্যাঁ যা। আমরা যেহেতু এতটাই খারাপ, তাহলে তোরা নিজেদের মতোই থাক গিয়ে। আজ তো তোদের বাবার মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে আমি একটা পাঠা বলে দিতে চাই। ঠিক আছে মা, তোমার যখন ইচ্ছে হয়েছে সেই ইচ্ছে তো পূরণ করতেই হবে। আমি যাই, লক্ষণকে বুঝিয়ে দিয়ে আসি। তুমি চিন্তা করো না, আর আমি কিছুক্ষণ বিশ্রাম নাও। হ্যাঁ দাদা, বলো, কি যেন কাজ বুঝিয়ে দেবে বলছিলে? বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মা বলছে পাঁঠা বলি দেবে। তাই আমি তোকে কিছু টাকা দিচ্ছি। সেই টাকা নিয়ে তুই বাজারে গিয়ে ভালো দেখে একটা পাঁঠা নিয়ে আয়, আর বাকি টাকা বাজার সদাই করে আনিস। ঠিক আছে দাদা, আমি তাহলে নাস্তা করি, বাজারের উদ্দেশ্যে রওনা দিই। আর তুমি এদিকটা দেখে নাও। হ্যাঁ মিতা ও বিন্দু, দুজনে এসে নিজেদের ভাগের মাংসগুলো নিয়ে যাও তো দেখি। নিয়ে তো যাব, কিন্তু ওই ভাগটাতে মাংস মনে হচ্ছে বেশি। ইচ্ছে করে কম বেশি করে ভাগ করা হয়েছে বুঝি?
যে যেরকম সে তো অন্যদেরকেও তার মতনই মনে করবে। হে উপরওয়ালা, ওই দিন আমি যদি এদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না করতাম তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ওই দিন আমি যদি ছোট বউকে ভুল না বোঝাতাম তাহলে আজকে তোমাদের মধ্যে এই সমস্যা তৈরি হতো না। এই সব হয়েছে আমার জন্যই। আমাকে মাফ করে দিও দিদি, না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুইও আমাকে মাফ করে দিস ছোট, আমিও আসলে বুঝতে পারিনি, তাই তোকে অনেক কটু কথা বলেছি। এখন থেকে তোদেরকে আর আলাদা বাড়িতে থাকতে হবে না, তোরা আমাদের সাথেই থাকবি। এখন আমার খুব শান্তি লাগছে। যাও, তোমরা দুই বউ মিলে এখন মজা করে আমাদের জন্য মাংস রান্না করো। দুপুরে আমরা সবাই একসাথে বসে খাবো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।